স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মিম। দাম বেশি হলেও কিনতে হবে, কম হলেও কিনতে হবে। যে বাজার মূল্য সে বাজার মূল্যে এখন বিক্রি করা লাগবে, বুদ্ধি নাই তো আমাদের। তো বাজার মোটামুটি ভালোই আর খারাপ না। 3 লক্ষ চাই, 2.5 পৌনে 3 কয়। গতকালকে হয়তো যেটা 1.5 লাখ ছিল ওটা আজকে 1,70,000 হলেও আছে। গরু কিনা বেশি, আবার দেখা গেছে মধ্যে খাবারের দাম বেশি। গত বছর 10-12 লাখ টাকা লস দিছি, এবছরও 500 লাখ টাকা লস দিছি। যা টার্গেট ছিল ওইটা পাচ্ছি না। গতবার যে গরুর দাম 1 লাখ টাকাতে মনে হচ্ছে দিস ইজ এ ডিসেন্ট লুকিং কাউ, সেটা ওরা কোনো কথাবার্তা ছাড়াই এখন 1.5 লাখ টাকার উপরে চাচ্ছে। আমরা শুনছিলাম একজন ক্রেতা বলছিলেন যে আসলে দাম বেশি হলেও কিনতে হবে আজকের মধ্যে, কারণ শেষ মুহূর্তে রাজধানী ও রাজধানীর বাইরে সারা দেশ জুড়ে কিন্তু যে পশুর হাটগুলো বসেছে সেখানে পশু কেনা বেচা চলছে এবং শেষ মুহূর্তে একটু কম দামের আশায় কিংবা বিক্রেতা চাইছেন একটু লাভের আশায় দর কষাকষি কিন্তু সমানভাবে চলছে। এবং এই দর কষাকষিটা যখন জমে উঠেছে তখন কিন্তু তর্ক বিতর্কও জমে উঠেছে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে হাটে এক ধরনের তর্ক বিতর্ক কিন্তু হয়ে থাকে এবং সেটি হচ্ছে এবারের হাটেও। বিক্রেতারা যেটি বলছেন যে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন, আপনি বলছিলেন যে ক্রেতারাও কিন্তু বলছে যে একেবারেই তারা যে দাম বা যে বাজেটটুকু করে এসেছিল সেই বাজেটটুকু দিয়ে তারা তাদের পছন্দ মতো যে পশুটি রয়েছে সেটি কিনতে পারছে না। অনেক ভিড় ছিল, সঠিক টাইম আসার পর অনেক উঠতে পারে না। আমার ড নাম্বার বগি, কিন্তু এই ট্রেনে এতক্ষণ থেকে বগি খুঁজতেছি, কোনো ড নাম্বার বগি নাই। টিকিটের চেয়ে সিট কম, টিকিট বিক্রি করছে বেশি। 550 টাকা টিকিট ভাই, তো এই টিকিট নিয়ে ভিতরে যে কষ্ট করে যাওয়ার চেয়ে ছাদে ওঠা অনেক ভালো। বারোটা পর্যন্ত একটু চাপ থাকলেও এরপরে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল গাড়ির টিকিট বলছে। ফ্যামিলির সাথে অনেকদিন পর দেখা হবে, সবাই মিলে ঈদ করবো, টোটাল ফাইন। কাটা ভাই বোন আছে সবাই, এই আর কি আনন্দ করতে পারবো। আগে ছিল 500, এখন 700 টাকা চাচ্ছে। মিম, সারা বছর আসলে মানুষ নানা রকমভাবে ব্যস্ত থাকে, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ঈদের সময় বা যে কোনো উৎসবে আমরা দেখি নারীর টানে মানুষ কিন্তু বাড়ির পথে ছুটে চলে এবং এই ছুটে চলা কিন্তু আজকেও যাচ্ছে, যেহেতু আগামীকাল ঈদ হবে, পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে তারা কিন্তু আজও বাড়ির পথে রয়েছেন। বাস, ট্রেন, লঞ্চ যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। তবে ঈদ উৎসবে কিন্তু এবার অনেকটাই স্বস্তি ফিরেছে মহাসড়কে, পাশাপাশি গাড়ির চাপ রয়েছে, গাড়ির চাপ প্রতিবারই থাকে, কিন্তু এখন যেহেতু একদমই শেষ দিন, আজ আগামীকালই ঈদ উল আজহা, তো অনেকেই কিন্তু ইতোমধ্যেই বাড়িতে প্রবেশ করে গিয়েছেন, যার ফলে ঈদের গাড়ির চাপ থাকলেও মহাসড়কে আসলে সেই যে যানজট চিরাচরিত সেটি খানিকটাই কমে গেছে। এই নিয়েও বিস্তারিত থাকছে এখন দুপুরে, তবে শুরুতেই কোরবানির পশুর খবর। ঈদের আগে কোরবানির পশু কেনার শেষ দিন আজ। শেষ দিনেও হাটগুলো পূর্ণ ক্রেতার ভিড়ে, সরবরাহ পর্যাপ্ত, চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। গত কয়েকদিনের তুলনায় আজ দামে ছাড় পাওয়া যাচ্ছে কম। পশুর হাটে বেচা কেনার খবর জানাতে গাবতলী পশুর হাট থেকে সিউল আহমেদ, বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন হেদায়েতুল ইসলাম বাবু এবং চট্টগ্রামের বিবির হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন হোসাইন জিয়াদ। তবে শুরুতেই আমরা যাব সিউলের কাছে। সিউল, আপনি তো রয়েছেন রাজধানীর হাটে, রাজধানীর আরো অন্যান্য যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো আপনি ঘুরে দেখেছেন সকাল থেকে। শেষ দিনে আসলে হাটে কোরবানির পশু কেমন বিক্রি হচ্ছে এবং যারা ক্রেতারা আসছেন তারা কি বলছেন? আগের থেকে দাম কি খানিকটা হলেও কমেছে নাকি বিক্রেতারা এখনো পর্যন্ত একটু লাভের আশায় দাম ছাড়ছেন না? মিম, আসলে বিক্রেতারা তো সবসময় একটু লাভের আশায় তাদের যে কোরবানির পশুটি আসে সেটা কিন্তু তারা ছেড়ে দেয়। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার যে ক্রেতাদের কথা বলছিলেন আপনি, ক্রেতারা কিন্তু তারাও অপেক্ষা করছে আসলে শেষ মুহূর্তে কতটুকু দাম আসলে তারা ছেড়ে দেয়। এবং আমি যদি একটু আপনাকে দেখাই, সেটি হচ্ছে যে এই গাবতলী হাটে কিন্তু এখন গরুর সংখ্যা তুলনামূলকভাবে গতকালের চেয়ে কিছুটা কম, তবে সেটি যে গরু যে কোরবানির পশু হাটে নেই সেটা কিন্তু একদমই বলা যাবে না। তবে গতকাল যে পরিমাণে গরু বিক্রি হয়েছে আজকে সে তুলনায় কম বিক্রি হচ্ছে, তবে হাটে কিন্তু ক্রেতা রয়েছে। আজকে অনেকেই আসছেন হাটে
যাদের আসলে যারা আসলে ঢাকায় স্থান তাদের নেই গরু রাখার জায়গা সংকটের কারণে, তারা কিন্তু আজকে গরু কিনতে আসছেন। এবং সকাল থেকে দেখছিলাম যে গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু 1 লাখ থেকে 2 লাখ টাকার মাঝামাঝি, অর্থাৎ ছোট এবং মাঝারি গরু কিন্তু খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বড় গরু বিক্রি একটু তুলনামূলকভাবে কম। এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তারা ঢাকার বিভিন্ন আশেপাশ থেকে কিংবা দেশের বিভিন্ন জেলা থেকে তারা গরুগুলোকে নিয়ে এসেছেন, এখানে 7-8 দিন গরুগুলো ছিল। অর্থাৎ এখন যদি তারা গরুগুলো বিক্রি না করতে পারে, সেই গরুগুলোকে কিন্তু তাদেরকে আবার খামারে নিয়ে যেতে হবে, গোয়ালে নিয়ে যেতে হবে। তখন তাদের যে এক্সট্রা খরচটা সেটা কিন্তু তাদেরকে বহন করতে হবে, যার কারণে তারাও কিন্তু চাচ্ছেন যে স্বল্প লাভে যদি ছেড়ে দিতে পারে তাহলে কিন্তু তারা ছেড়ে দিবেন। আরেকটি বিষয় যেটা হয়েছে যে এখানে যে বড় গরুগুলো এসেছে সেগুলো কিন্তু সবগুলো আসলে অ্যাগ্রো কিংবা বড় বড় খামারের গরু, যার কারণে তারা যখন দাম ছাড়ছে না তারা কিন্তু বলছে যে আমরা আমাদের গরুগুলো আবার খামারেই নিয়ে যাব, পরের বছরের জন্য আমরা প্রস্তুত করব। তবে যারা একবারেই গ্রাম থেকে এসেছেন কিংবা বিভিন্ন জেলা থেকে তাদের গরুগুলো নিয়ে এসেছেন তারা কিন্তু বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে কিছুটা লাভও যদি হয় তারা ছেড়ে দেবেন। এবং অন্যান্য হাটের যে পরিস্থিতি সেটা হচ্ছে যে অন্যান্য হাটে কিন্তু গরুর সংখ্যা তুলনামূলকভাবে কম এবং অনেকেই কিন্তু শেষ মুহূর্তে গরু বেচা কেনার জন্য অন্যান্য হাট থেকে গাবতলী, যেটি আসলে স্থায়ী হাট, সেখানে কিন্তু তাদের কোরবানির পশুটি নিয়ে আসছেন। এই ছিল আমার কাছে গাবতলীর হাট থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর গাবতলীর পশু হাটের খবর জানছিলাম। এবারে বগুড়া শহরের কালীতলা হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন হেদায়েতুল ইসলাম বাবু। সিউল যেমনটি জানাচ্ছিলেন, আসলে বেচাকেনা কিন্তু পুরো দমে চলছে রাজধানীর হাটগুলোতে। বগুড়ায় আপনি যেই হাটে আছেন সেই হাটের কি অবস্থা? আপনার কাছেও একই প্রশ্ন যে হাটে আসলে আগের তুলনায় দাম কিছুটা পশুর কমেছে কিনা বিস্তারিত জানাবেন। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু বলে রাখি যে আপনি নিশ্চয়ই জানেন যে রাত পোহালেই গোটা দেশের মানুষ ঈদ উদযাপন করবে, ঈদের আনন্দে তারা মেতে উঠবে। ঠিক এবার যেহেতু কোরবানি দেওয়া হবে, পশু কোরবানি দেওয়া হবে, সেই কারণে আপনার এই ঈদ উদযাপন এবং কোরবানিকে কেন্দ্র করে যে গ্রামীণ অর্থনীতি আমরা দেখি যে সরব হয়ে ওঠে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই যে পশুর হাটটি আমরা দেখছি, সেখানে আপনাকে দেখাতে চাই এই হাটে যারা পশু নিয়ে এসেছেন বিক্রি করবার জন্য, তারা বেশিরভাগই হচ্ছে গ্রাম থেকে এসেছেন। এই মানুষগুলো অনেক যত্ন করে সারা বছর পশু লালন পালন করেন, বড় করেন, যে এইরকম কোরবানির ঈদ আসলে তারা তাদের এই পশুটি বিক্রি করবেন এবং বিক্রি করে যে অর্থ পাবেন সেই অর্থ দিয়ে কেউ হয়তো তার মেয়ের বিয়ে দিবেন কিংবা 1 বিঘা জমি বন্ধক নিয়ে সে চাষাবাদ করবেন, আবার নতুন করে বাছুর কিনে আবারও লালন পালন করবেন। ঠিক এভাবেই কিন্তু গ্রামের মানুষজন কোরবানির পশু লালন পালন করে থাকে এই বছরের একটি কোরবানির ঈদের আশায়। তো এবারও তার ব্যতিক্রম আমরা দেখিনি সেই চিত্রের। পাশাপাশি খামারে যারা লালন পালন করেন, যারা এটি বাণিজ্যিকভাবে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন, তারাও কিন্তু কোরবানির পশু নিয়ে এই কালীতলা হাটে এসেছেন আমরা দেখেছি। আর আপনি যে দরদামের যে কথাটি বলছিলেন, আসলে আজ এটি হচ্ছে শেষ হাট, এরপরে আর হাট পাওয়া যাবে না। আমরা প্রশ্ন করেছিলাম ক্রেতাদের কাছে যে কেন তারা এই শেষ সময়ে কোরবানির পশু কিনতে আসছেন। তাদের যেটি উত্তর যে তারা ম্যাক্সিমামই হচ্ছে শহরের বাসিন্দা, তাদের বাসা বাড়িতে আসলে গরু রাখার জায়গা না থাকার কারণে তারা শেষ সময়েই কোরবানির পশুটা ক্রয় করেন। ঠিক সেই জন্যই তারা এখানে এসেছেন এবং তারা মোটামুটি সাধ্যের মধ্যে কোরবানির পশু পাওয়া যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আমদানিও কিন্তু বেশ ব্যাপক আমদানি হয়েছে। সেই দিক থেকে দাম যেটি আমরা জেনেছি যে আপনার একেবারে 50-60 থেকে শুরু করে 70-80 হাজার টাকা পর্যন্ত কিন্তু কোরবানির পশু পাওয়া যাচ্ছে। একইভাবে তার উপরে যদি বলি যে 80-90-1 লাখ টাকার পশু এখানে আছে, আর তারও উপরে আমরা দেখেছি যে 10 লাখ 12 লাখ টাকা পর্যন্ত কিন্তু এখানে বেশ বড় আকারের কোরবানির পশু আমরা এই হাটে দেখেছি। তবে ছোট আকারের এবং মাঝারি আকারের কোরবানির পশুর প্রতি আমরা দেখেছি যে ক্রেতাদের আগ্রহটা বেশ বেশি, আর বড় আকারের কোরবানির পশুগুলোর প্রতি এখন পর্যন্ত তেমন আগ্রহ ক্রেতাদের আমরা দেখিনি। তবে যেহেতু শেষ হাট আজ, মোটামুটি দরাদরি করে ক্রেতারাও ছাড় দিচ্ছেন, বিক্রেতারাও ছাড় দিচ্ছেন, উভয়ে ছাড়ের মধ্য দিয়েই কিন্তু আসলে কোরবানির পশুটা বেচা কেনা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়া শহরের কালীতলা কোরবানির পশুর হাট থেকে পশু বেচা কেনার সবশেষ খবর। এবারে আমরা যাব চট্টগ্রামের বিবির হাটে সহকর্মী হোসেন জিয়াদের কাছে। জিয়াদ, আপনি যেখানে আছেন সেখানে বেচাকেনা কেমন চলছে এবং চট্টগ্রামের হাটগুলোতে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে কিনা?
মূলত প্রতিবার যেমন হয় যে শেষ দিকে আসলে বড় বড় যে শহরগুলো রয়েছে ঢাকা চট্টগ্রামের মতো শহরগুলোতে শেষ দিকেই বেচাকেনা জমে ওঠে। এবারও ব্যতিক্রম নয়, কারণ শহরের মানুষ যেহেতু গরু রাখার খুব একটা জায়গা থাকে না, তারা শেষ 2-1 দিনে কেনাকাটা করেন। আবার এমনও আছেন যে অনেকে ঢাকা কিংবা বিভিন্ন জায়গায় চাকরি করেন, তারা হয়তো ছুটি পেয়ে শহরে আসেন এবং এই সময় এসে কিনতে শুরু করেন। বিশেষ করে গতকাল রাত থেকেই বেচাকেনা জমজমাট হয়ে ওঠে চট্টগ্রামে। আর আরেকটি কারণ হচ্ছে যারা চট্টগ্রামে পশু নিয়ে আসেন ব্যাপারী, তারা হচ্ছেন উত্তরবঙ্গ সহ সারা দেশের। তারা বিশেষ করে আজকে এবং গতকাল এই 2 দিনের মধ্যেই পশুটি বিক্রি করে তারা আবারও চলে যান ট্রাকে করে। সে কারণেই তারাও চান ঈদের আগে অন্তত পশুটি বিক্রি করে এখান থেকে চলে যেতে। আজকে সকাল থেকে আমরা চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 10টি হাট, সবগুলোই হাটে দেখতে পাচ্ছি যে ক্রেতার সমাগম আছে। সকাল থেকেই পশুও রয়েছে পর্যাপ্ত এবং আজকেও বিভিন্ন জায়গা থেকে ট্রাকে ট্রাকে খামারগুলো থেকে পশু আসতে দেখেছি। পাশাপাশি আজকে যেটি ব্যতিক্রম আমরা দেখছি যে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানে একেবারে কৃষক যারা রয়েছেন 1টি-2টি পশু হয়তো সারা বছর পালন করেছেন ঈদে বিক্রির জন্য, তারাও কিন্তু আজকে পশু এনে হাটে কিংবা হাটের আশেপাশে যেই রাস্তাগুলো রয়েছে সেখানে রেখেছেন। বিক্রি গতকাল থেকে ভালো হওয়ার আরেকটি কারণ হচ্ছে পশুর দাম কমে যাওয়া। চট্টগ্রামে অন্তত 15 থেকে 20% পর্যন্ত দাম কমেছে গতকাল। ফলে সারা রাত আমরা দেখেছি প্রতি মিনিটে মিনিটে কিন্তু হাটগুলো থেকে গরু বিক্রি হয়েছে। অর্থাৎ ক্রেতা এতদিন যেভাবে ঘুরছিলেন হাট থেকে হাটে, তার হাতেও খুব একটা সময় নেই, আবার বিক্রেতার হাতেও খুব একটা সময় নেই। যতক্ষণ পর্যন্ত কিনতে পারছেন না ততক্ষণ ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা কাজ করছে। আর যখনই দরদাম করে পছন্দের পশুটি কিনছেন তখনই ঈদের যে হাসি সেটি আসলে ছড়িয়ে পড়ছে ক্রেতা মুখে এবং একটুখানি দাম কমায় কিন্তু ক্রেতারা এই মুহূর্তে স্বস্তি প্রকাশ করছেন। আমরা দেখেছি যে 2,10,000 টাকার যে পশু সেটি 1,90,000 টাকা, 1.5 লাখ টাকার পশু 1,20,000 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। তবে লোকসান হয়েছে বিক্রেতাদের। অনেকে বলছিলেন যারা পশু নিয়ে আসছেন গোখাদ্যের দাম বাড়ায়, তারা আসলে এবার লোকসানের মুখে পড়েছেন খামারিরা। তারা আশা করছেন সরকার এদিকে দৃষ্টি দেবে এবং আগামীবার খাদ্যের দাম কিছুটা হয়তো সরকার কমিয়ে আনবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাজারের সবশেষ। ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোরবানি ঘিরে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামাররা। দা, বটি, ছুরি, চাপাতি সহ বিভিন্ন সরঞ্জামাদি তৈরি ও শান দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। বিক্রিও বেড়েছে হোগলা, গাছের গুড়ি সহ কোরবানির সরঞ্জামাদির। এ নিয়ে আরও বিস্তারিত জানবো আমরা কুমিল্লার চকবাজার থেকে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। খালিদ, জানাবেন যে এই মুহূর্তে আসলে ব্যস্ততা কেমন দেখছেন? আমরা বলছিলাম যে এই সময়টাতে আসলে ব্যস্ততা বাড়ে তাদের। কুমিল্লার চিত্রটা জানতে চাই। পাশাপাশি জানাবেন যে গতবারের তুলনায় আসলে এবছর দামের যে বেড়েছে সেটির তুলনামূলক পার্থক্যটা আসলে কেমন? তন্ময়, কুমিল্লায় ঈদের শেষ মুহূর্তে কিন্তু ঈদ কোরবানির কেনাকাটা এবং কোরবানির সংশ্লিষ্ট সবকিছু সংগ্রহ করা, তো বিশেষ করে কোরবানির পশুর কাটার জন্য যে ছুরি, দা, বটি সেগুলোর কিন্তু কেনাকাটার যেমন ব্যস্ততা, সে তেমনি শান দেওয়ার জন্য কামারপাড়ায় আমরা ব্যস্ততা দেখছি। এখানে প্রায় চকবাজার এলাকায় 1.5 শতাধিক কামারের দোকান রয়েছে, কারখানা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই কোরবানির জন্যই অপেক্ষা করেন এবং পুরো বছরে তাদের সবচেয়ে ভালো বেচাকেনার মৌসুমটা কিন্তু এই কোরবানির ঈদকে কেন্দ্র করে। কিন্তু তারা বলছেন যে এবছর কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং বিদ্যুৎ বিল সব কিছু মিলিয়ে যেহেতু তারা এখন আগে যে পদ্ধতিতে করতেন এখন সেটি পরিবর্তন হয়েছে তৈরি করার বিষয়টি, তাই তাদের বিদ্যুৎ বিল সহ নানা রকম খরচ বেড়েছে এবং সেই অনুযায়ী তারা বলছেন তারা প্রত্যাশিত যে বেচা কেনা করার কথা ছিল সেটুকু তারা পারছেন না। তবে আমরা দেখছি যে দা, ছুরি, বটি সেগুলো কিন্তু কেনার জন্য মানুষের ভিড় বাড়ছে। মানুষজন তারা তাদের সংগ্রহে থাকা দা, বটিগুলোও কিন্তু নিয়ে আসছেন শান দেওয়ার জন্য। এখানে ছুরি বিক্রি হচ্ছে 150 থেকে বিভিন্ন দামের ছুরি বিক্রি হচ্ছে এবং এখানে বিভিন্ন রকম হাসুয়া, টাক্কেল এবং যেগুলো বিক্রি হচ্ছে 500 থেকে 1000 টাকা, দা, বটি নানা রকম দামে কিন্তু বিক্রি হচ্ছে। তাছাড়া কিন্তু এই কোরবানির সাথে সংশ্লিষ্ট যেমন হোগলা এবং গাছের গুঁড়ি যেগুলোতে কোরবানির কাটাকুটি কাজ চলে সেগুলোর কিন্তু বেচাকেনা বেড়েছে। কুমিল্লায় প্রায় 17টি উপজেলায় কিন্তু কোরবানির চাহিদা রয়েছে 2,88,000 গরুর। তাহলে বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এই কোরবানিকে সরঞ্জামাদি বেচাকেনা কিন্তু একটা ব্যাপক
বেচাকেনা চলছে এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা সব জায়গাতে কিন্তু আমরা দেখছি। এবং যেহেতু আজকে শেষ দিন, তারা বলছেন যে তারা ব্যস্ত তুলনামূলক আজকের দিনকে তারা ভালো বিক্রি করছেন, তবে তারা অনেকেই লোন করে এবং নানাভাবে টাকা সংগ্রহ করে তারা যে প্রস্তুতি নিয়েছিলেন কোরবানির জন্য, সেরকমভাবে তারা বিগত দিনগুলোতে তারা বেচা বিক্রি করতে পারেননি এবং সেই জন্য তারা সেই কথাগুলো বলছেন। তবে দাম কিছুটা বেড়ে যাওয়া মানুষজনকে আমরা এটাও বলতে দেখছি যে আসলে দাম বেশি হওয়ার কারণে যারা একটু নতুন ছুরি কিংবা দা কিনতেন, তারা পুরনো ছুরি এবং দা কিন্তু শান দিয়ে নিচ্ছেন। অর্থাৎ মানুষজনের মধ্যেও সক্ষমতা, আয়ের হিসেব নিকেশের মধ্যেই কিন্তু এইসব কেনাকাটা জড়িত। তো এই ছিল কামারপাড়া থেকে সর্বশেষ খবর। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে কামারপাড়ায় আসলে ব্যস্ততা বেড়েছে এবং এই কোরবানির ঈদ আসলে কিন্তু বিক্রি বাড়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা উপকরণেরও। এবারে জানাবো সে খবর। কোরবানির পশুর বর্জ্য 6 ঘন্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর 2টা থেকে পরের দিন পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক জবাই করা পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে। 2 সিটি কর্পোরেশন মিলে বর্জ্য সরানোর কাজে নিয়োজিত থাকবে প্রায় 19,000 জনবল। তবে পরিবেশবিদরা বলছেন শুধু সিটি কর্পোরেশন নয়, দরকার সবার সদিচ্ছা ও সহযোগিতা। বিস্তারিত জানাবেন কামরুজ্জামান হিমেল। ঈদ ঘিরে খুশির আবহাওয়া ছড়িয়েছে সারা দেশের কুরবানির হাটে। হাটে হাটে পশু কিনতে স্বাদ আর সাধ্যের সমীকরণ মেলাচ্ছে ক্রেতারা। তবে এই কর্মযজ্ঞের ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় হাটে হাটে জমা আবর্জনার স্তূপ। এ ধরনের ময়লা হয়ে উঠতে পারে নানা ধরনের ক্ষতির কারণ। গত কয়েক বছরে কুরবানি ঈদের এই বজ্র অপসারণ নিয়ে রাজধানীবাসীর মধ্যে ছিল একটা বড় ধরনের অসন্তোষ। এই বজ্র অপসারণ না হওয়া বজ্র থেকে তৈরি হতো দুর্গন্ধ, ক্ষতি হতো পরিবেশের। শেষ কয়েকটি কুরবানির ঈদের আগে রাজধানীর 2 সিটি কর্পোরেশন ঘোষণা দেয় দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণের। তবে এবারের প্রস্তুতি তাদের কেমন, এ নিয়ে ছিল নগর কর্তাদের কাছে প্রশ্ন। পশুর হাটে ময়লা আবর্জনা ও কুরবানির রক্ত, টুকরা হাড়, উচ্ছিষ্ট দ্রুত সময়ে অপসারণ কাজ করবে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ। এই কার্যক্রম ইতোমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ঢাকা মহানগরীর কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য নগর ভবনে অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। 2 সিটি কর্পোরেশন মিলে বজ্র অপসারণের বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে প্রায় 19,000 জনবল। মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সচিত্র তদারকি এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবে আলাদা আলাদা কর্মকর্তারা। এখন রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতে দুর্গন্ধ হবে, গরুর যত আবর্জনা, অনেক মানুষ অনেক কষ্ট হইতেছে। আমাদের চলাফেরা করতে পারতেছি না, মানুষ হাঁটতেও পারতেছে না। এগুলো পরিষ্কার থাকলে আমাদের চলাফেরা, জনগণ সবাই গরু দেখতে পারতো, ভালো হইতো, আমাদের জন্য অনেক ভালো হইতো। এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হবে, এটা আসলে অ্যাপ্রিসিয়েবল একটা জিনিস। এখন এটা ইমপ্লিমেন্ট করতে পারে নাকি পারে না, এটা দেখার বিষয়। বিভিন্ন ওয়ার্ড থেকে কুরবানি পশু, জবাইকৃত পশুর আবর্জনাগুলি এসটিএসে যাবে গাড়ির মাধ্যমে, ভ্যানের মাধ্যমে। এখানে আমাদের পিসিএসপি কাজ করে থাকে। পাশাপাশি আমাদের কাউন্সিলের মধ্যে তাদের লোকবল আছে, আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে। তাদের সমন্বয়ে এই বর্জ্যটি প্রথমে যাবে আমাদের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে যাবে। সেখান থেকে আমাদের ডাম্প ট্রাকের মাধ্যমে, পেলোডারের মাধ্যমে এগুলি চলে যাবে আমাদের ল্যান্ডফিলে। তবে পরিবেশবিদরা বলছেন শুধু সিটি কর্পোরেশন নয়, দরকার সকলের সদিচ্ছা ও সহযোগিতা। কোরবানির সময়, কোরবানির ওই একই দিনে প্রায় ঢাকা শহরেই প্রায় 40,000 টনের মতো এই কোরবানির বর্জ্য তৈরি হয়। এখন এই বিশাল বর্জ্য সেটা অপসারণ করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমাদের একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে যে আসলে যত দূর সম্ভব আমাদেরকে একসাথে কমিউনিটি বেসড এই কোরবানিটা যদি করা যায়, বিশেষ করে শহরের অঞ্চলগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই বর্জ্যটা আমরা খুব সহজেই একটা জায়গা থেকে কালেক্ট করে খুব দ্রুত আমরা সেটাকে অপসারণ করতে পারি। এছাড়া মাংস ব্যবসায়ীদের জন্য করা হয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা আর সচেতনতা লিফলেট বিতরণ। কামরুজ্জামান হিমেল, এখন, ঢাকা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। জানাবো আরো খবর, তবে তার আগে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। ফিরছি একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মিম আমরা আমরা কিন্তু এখন দুপুরের শুরুতে আসলে বলছিলাম যে এই আগামীকালই যেহেতু ঈদ উদযাপিত হবে সারা দেশে, এবং এই ঈদকে কেন্দ্র করে মানুষ আসলে বাড়ি ফিরছেন। বাস, ট্রেন, লঞ্চে কিন্তু আজও ভিড় রয়েছে, তবে স্বস্তির হচ্ছে এবারের ঈদযাত্রা। একদমই তাই। আর ঈদ আগামীকালই, অর্থাৎ ঈদ আসছে, সেই যে দিনের ব্যবধান, সেই ব্যবধান কমতে কমতে এখন কিন্তু ঘন্টার হিসেবে গিয়ে ঠেকেছে। সেই খবরই আমরা জানবো। কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার, এবং গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন শাহাদাত অভ্র। প্রথমে আমরা যাব সিফাতের কাছে। সিফাত, সিল্ক সিটি যে ট্রেনটি, সেই ট্রেনটি আমরা জানি যে দেরিতে রওনা হয়েছে। দেরিতে রওনা হওয়ার পেছনে কোনো কারণ রয়েছে কিনা বিশেষভাবে, এবং এই ট্রেনে যারা যাত্রীরা রয়েছেন তারা ইতোমধ্যেই স্টেশন এসে পৌঁছেছেন কিনা? একদম মিম, সবাই চলে এসেছে, কারণ এটি 2:30টার সময় ছেড়ে যাওয়ার কথা, কিছুক্ষণ পরে ছেড়ে যাওয়ার কথা ছিল। এবং এটির দেরি হওয়ার মূল কারণ রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে, এটি পৌঁছাতে দেরি হয়েছে। যমুনা সেতু হয়ে যেতে এটি যায়, সেখানে এখনও কাজ চলছে, পুরোপুরি চালু করে দেওয়া হয়নি। এবং এই কারণে যখন পৌঁছাতে রাজশাহীতে দেরি করেছে, সেটি প্রায় 5 ঘন্টা দেরি করেছে রাজশাহী পৌঁছাতে। সেই সময়টার কারণেই এখন ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। এবং শুধুমাত্র যে সিল্ক সিটি রাজশাহীর যে ট্রেন, সেটি না, রাজশাহী কমিউটার ট্রেনটিও 2 ঘন্টা দেরি করেছে। আমরা আরেকটি কমিউটার ট্রেনের কাছে আছি, 8 নম্বর প্ল্যাটফর্মে, নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন, যেটি 12টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, 2 ঘন্টা দেরি হয়েছে, এখন পর্যন্ত সেটি ছেড়ে যায়নি। এবং এই ছাড়া রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 20-এ যাওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত 2 ঘন্টা দেরি হয়েছে, এখন পর্যন্ত ছাড়েনি। সকালের দিকে আমরা সময় মতো সবগুলো ট্রেনই ছেড়ে যেতে দেখেছি, তাতে করে প্ল্যাটফর্মে যে যাত্রী, সেই যাত্রীর যে চাপ, সেটি এত বেশি দেখা যায়নি। যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলোতে আমরা উপচে পড়া ভিড় দেখেছি, কিন্তু প্ল্যাটফর্মে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কারণে প্ল্যাটফর্মে মানুষের সংখ্যা কম ছিল, যাত্রীর অপেক্ষা কম করতে হয়েছে। তবে দুপুরের পর থেকে অনেকগুলো ট্রেনই দেরি করছে, যেটির কথা বলছিলাম রাজশাহী কমিউটার। আমরা এখন যেখানে আছি 8 নম্বর প্ল্যাটফর্মে নারায়ণগঞ্জ কমিউটার, এটি ট্রেন এসে দাঁড়িয়েছে কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত মধুমতি এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য অনেকে যারা ইতিমধ্যে চলে এসেছে, যদিও রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে একটি খুদে বার্তা মুঠোফোনে পাঠিয়েছে যে 6:30টার পরে যে সিল্ক সিটি এক্সপ্রেস সেটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে যারা ইতিমধ্যে চলে এসেছে, রাজশাহীর আরেকটি গাড়ি যেটি পদ্মা সেতু হয়ে যায় মিম জানেন, মধুমতি এক্সপ্রেস, সেটি শহরতলিতে এসে পৌঁছেছে। এবং এই শহরতলির এই যে ট্রেনটি, সেটি 3টার সময় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। যারা সিল্ক সিটিতে যেতে পারবেন না, আরও 3 থেকে 4 ঘন্টা যারা অপেক্ষা করতে হবে, তারা টিকিট কাটার পরও, যেহেতু অনেকে পরিবার নিয়ে যাচ্ছেন এবং আর কয়েক ঘন্টা তারপরে ঈদ, তার কারণে তারা যে তাদের উদযাপন সেটি যাতে কোনোভাবে ব্যাহত না হন, তারা চাচ্ছেন যে এখন যে ট্রেনটি রয়েছে পদ্মা সেতু হয়ে যাবে সেটি দিয়ে রাজশাহী চলে যাওয়ার জন্য। এই জন্য এই শহরতলি স্টেশনে এখন সবচেয়ে বেশি ভিড়। এবং এখানে 3টি ট্রেনের কথা বললাম, এই 3টি ট্রেনই বিলম্ব করেছে। ইতিমধ্যে 2টি ট্রেন আর একটি এসেছে, তারপরে আরও বাকি 2টি রয়েছে। তার জন্য সময় যত গড়াচ্ছে তত বেশি যাত্রীচাপ বাড়ছে। মিম, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। এবারে যাব গাবতলী বাস টার্মিনালে সহকর্মী শাহাদাত অভ্রর কাছে। অভ্র, একটু জানতে চাই যে লঞ্চ কিংবা ট্রেনে আমরা যেরকম উপচে পড়া যাত্রীদের ভিড় দেখতে পাচ্ছিলাম, সড়ক পথে কিন্তু তেমনটা দেখা যায়নি। তার প্রধান কারণটা কি, এবং যে বাসগুলো ছেড়ে যাচ্ছে সেটি তাদের নির্ধারিত সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীদের আজ কোনো অভিযোগ রয়েছে কিনা? আমি কিন্তু সকাল থেকেই 6টা থেকেই আছি এখানটায়, এই গাবতলী বাস স্ট্যান্ডে। সেখানে কিন্তু হচ্ছে সকালে যেমনটা ভিড় দেখেছি তার অনেকটাই কমে গিয়েছে এই মুহূর্তে। আর এর মূল কারণ হচ্ছে, যেহেতু গতকালকে অনেকে ছুটি হয়েছে এবং গতকালকে অনেকে অফিস করার পর কিংবা যারা কিনা শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু কাজ শেষ করেই তারা চলে গিয়েছে। এবং আজকে সকালে কিন্তু অনেকের বাসের শিডিউল দেওয়া ছিল, যার কারণে কিন্তু অনেকেই সকাল 6টা থেকে শুরু করে এমনকি আমি 10টা বাজেও দেখেছি অনেকগুলো বাস একই সাথে ছেড়ে গিয়েছে। এবং সবগুলোই কিন্তু হচ্ছে একটি
সিটও ফাঁকা নেই। এমনকি এমন যাত্রীর সাথেও আমার কথা হয়েছে যার কি না এই মুহূর্তে খুবই যাওয়া প্রয়োজন, কিন্তু সে যেতে পারছে না সিটের কারণে। সিট নেই, যার কারণে সে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে, প্রায় 12টা নাগাদ কিন্তু সে এখান থেকে ছেড়ে যেতে পেরেছেন। তবে যেটি এই মুহূর্তের অবস্থা, এখন কিন্তু বাসের ভেতরটা অনেকটাই ফাঁকা। যেই চিত্রটা মূলত হচ্ছে গতবারের তুলনায় এবার অনেক বেশি দেখা যাচ্ছে, এমনটাই কিন্তু দাবি করেছেন যারা কিনা বাসের সাথে সংশ্লিষ্ট আছেন তারা। এছাড়াও যেই বাসগুলো যাওয়ার কথা বিকেল নাগাদ, সেই বাসগুলো কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এবং বেশিরভাগ বাসই কিন্তু এই মুহূর্তে যেগুলো ছেড়ে যাচ্ছে, একটি দুটি তিনটি সিটও হচ্ছে খালি যাচ্ছে, এমন কিন্তু দেখা মিলছে। এছাড়াও অনেকগুলো বাস আছে যেগুলো কিনা ছাড়ার জন্য অপেক্ষায় আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই যারা কিনা হচ্ছে টিকিট বিক্রেতা তারা বলছেন যে সেই বাসগুলো আসলে কতজন যাত্রী নিয়ে ছেড়ে যেতে পারবেন সেটি নিয়েও সংশয় আছে। আর মিম, আপনি জানেন যে 15 থেকে 16 প্রায় 14-15 লাখের মতো হচ্ছে মানুষ কিন্তু এই ঢাকা শহর ছেড়ে যায় প্রতি ঈদে, আর তার সিংহভাগই কিন্তু হচ্ছে ইতিমধ্যেই ছেড়ে গিয়েছে। আর যার কারণে কিন্তু এই যে যারা কিনা বাসের সাথে সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু বলছেন যে এই যে চাপটা কিন্তু হচ্ছে সন্ধ্যার আগে আর দেখা যাবে না। মূলত চাপটা মিলবে যখন সন্ধ্যা নামবে, মানে যারা আজকে কাজ করছেন কিংবা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু এই যে সন্ধ্যা নামার পরেই কিন্তু তারা কিন্তু হচ্ছে বাসের দিকে আসবেন এবং বাসের মাধ্যমে বাড়ি যাবেন। আর এই মুহূর্তে খুব একটা যে চাপ লক্ষ্য করছি যাত্রীর, এমনটা কিন্তু না। আর এখানটায় ধারণা করা হচ্ছে সন্ধ্যার পর চাপ দেখা মিলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিম, কমলাপুর রেল স্টেশন এবং গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার ও শাহাদাত অভ্র জানাচ্ছিলেন বাড়ি ফেরা মানুষের খবরাখবর। সড়কপথে মানুষের বাড়ি ফেরার আরো খবর মিম আমরা দর্শক যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে জানাতে চাই। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই ময়মনসিংহে ঘরমুখী মানুষের চাপ এর খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে এই যে পাটগুদাম ব্রিজ এলাকায় আপনি নিশ্চয়ই দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে, এটি বাস স্ট্যান্ড রয়েছে, ময়মনসিংহের আন্তজেলা বাস স্ট্যান্ড বলা হয় এটিকে, এবং এই বাস স্ট্যান্ড এলাকায় আমরা দেখি যে প্রতি বছরই এই ঈদকে কেন্দ্র করে বা যে কোনো উৎসবের সময় দীর্ঘ যানজটের তৈরি হয় এবং এতে করে ভোগান্তিতে পড়তে হয় মানুষের। এটি আসলে কেন নিরসন করা যাচ্ছে না? ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কি তথ্য জানানো হচ্ছে? তন্ময়, এবার ঈদযাত্রা শুরুর পর থেকেই কিন্তু ময়মনসিংহের যে পাটগুদাম ব্রিজ এলাকা রয়েছে এই ব্রিজ এলাকায় কিন্তু আমরা দেখেছি যে ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকেই যানবাহনের চাপ, যানজট এবং যাত্রীদের ভোগান্তি সেটি কিন্তু লেগেই ছিল, এখনও আছে। এবং আজকে ঈদযাত্রার শেষ দিনেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি যে এই পাটগুদাম ব্রিজ এলাকার যে সড়ক এটি অতিক্রম করতে কিন্তু যানবাহনগুলোর বেশ সময় লাগছে এবং যারা নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তারা কিন্তু এই ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ এলাকাটি অতিক্রম করতে তাদের বিড়ম্বনা আরও বাড়ছে এবং এটি কিন্তু একেবারেই কমছে না। আজকে গতকালের চেয়ে যানবাহনের চাপ কিছুটা কম, তারপরেও কিন্তু এই এলাকার যে ভোগান্তি সেটি কিন্তু আগের মতোই আছে। অর্থাৎ যারা এই জায়গাটি অতিক্রম করে, এই ব্রিজ মোড় অতিক্রম করে যারা নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ সহ ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যাচ্ছেন তারা কিন্তু সেই প্রতিদিনের মতো যে ভোগান্তি সেটি কিন্তু আজকেও রয়েছে। আমরা আজকেও দেখছি যে বিভিন্ন সময় যেমন পিকআপে করে, ট্রাকে করে, বাসে করে কিন্তু মানুষজন গন্তব্যে যাচ্ছেন এবং যারা ঢাকা থেকে এসে ময়মনসিংহে পরিবহন বদল করেছেন তারা কিন্তু একটি বড় ধরনের বিপর্যয় বা ভোগান্তির মধ্যে পড়েছেন। এখান থেকে কিন্তু যানবাহন ঠিক তেমন পাওয়া যাচ্ছে না। যে এই আন্তজেলা বাস টার্মিনাল থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে সেই বাসগুলোতে উঠছেন এবং যারা ছোট ছোট যানবাহন খুঁজছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। বাসেও যেমন অতিরিক্ত ভাড়া, তেমনি সিএনজি রিক্সা, অটো রিক্সা সেখানেও কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তো এই যানজটটি নিরসন না হওয়ার কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে এখানে একটি আন্তজেলা বাস স্ট্যান্ড রয়েছে এবং এই বাস স্ট্যান্ড থেকে বাসগুলো যখন রাস্তায় ওঠে তখন কিন্তু এই বাসগুলো সহজে যেতে চায় না। এই রাস্তার উপরে যাত্রী ওঠানোর কারণে এখানে যানজটের তৈরি হয় এবং এখানে এই বাস স্ট্যান্ডেই কিন্তু সিএনজি স্ট্যান্ড রয়েছে। এখানে প্রায় 2000-এর বেশি সিএনজি এই বাস স্ট্যান্ডের পাশেই, সড়কের পাশে অবস্থান করে। অটো রিক্সা রয়েছে। এই ছোট ছোট যানবাহনের ভিড়ের কারণেই কিন্তু এইখানকার যে যানজটটা সেটি কমছে না। আমরা ট্রাফিক পুলিশকে দেখেছি দায়িত্ব পালন করছে, জেলা পুলিশ এবং ডিবির সদস্যরা দায়িত্ব পালন করছে এবং পুলিশ প্রশাসন এই জায়গাটিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং তারাও আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু তারপরেও এই যানজটটি একেবারেই নিরসন করা সম্ভব হচ্ছে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।
ময়মনসিংহের পর আমরা এ পর্যায়ে যেতে চাই গাজীপুরের চন্দ্রায় রয়েছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন যে উত্তরবঙ্গমুখী যে গাড়িগুলো রয়েছে এই মুহূর্তে আসলে মহাসড়কে যানবাহনের ধীরগতি রয়েছে কিনা, এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে গাজীপুরের চন্দ্রায় একটি দীর্ঘ যানজটের তৈরি হয় এবং এ বছরও নানা রকম সময় আমরা দেখেছি যে এই যানজট তৈরি হয়েছে। আজকের চিত্রটা আসলে কেমন? তন্ময়, আপনি নিশ্চয়ই জানেন যে গাজীপুরের এই যে চন্দ্রা এলাকাটায় এখান থেকে পার হতে ঘন্টার পর ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা 3 ঘন্টাও পার হতে হতো, কিন্তু সেই অবস্থার পুরোপুরি বিপরীত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি একটু পাশের সড়কটি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সড়কে এখন পর্যন্ত যানজট সকাল থেকে হয়নি বললেই চলে। যেই গাড়িগুলো ঢাকা থেকে আসছে এবং ঢাকার একটি পোর্শন হলো গিয়ে আপনার গাবতলী হয়ে আসছে এবং অপর দিক থেকে মহাখালী হয়ে যে গাড়িগুলো ঢাকার এই দিক হয়ে টাঙ্গাইল মহাসড়ক ধরে চলে যাচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু একটিও মোটামুটি যানজটের মুখেও পড়ছে না। মোটামুটি বলা যায় 30 থেকে 40 কিলোমিটার বেগেই চন্দ্রা থেকে অতিক্রম হতে পারছে। দু একটি গাড়ি যেগুলো দাঁড়িয়ে থাকছে সেগুলোই সংকটের বিষয়। এছাড়া সবচেয়ে বড় একটি সংকট এখানে দেখা দিয়েছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যে যাত্রী রয়েছেন যারা উত্তরবঙ্গে যাচ্ছেন, তারা কিন্তু যে বাসের ভাড়ার সাথে তারা সংকলন করে উঠতে পারছে না। কারণ তারা অভিযোগ করছেন যেই স্বাভাবিক সময়ে অথবা অন্যান্য বছরে ঈদযাত্রার সময় যে ভাড়া ছিল তার থেকে 2 গুণ অথবা 3 গুণ ভাড়া চাচ্ছে, যার জন্য স্বভাবতই অনেকে ট্রাকে করে বাড়ি ফেরার একটি চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে যেই সব ট্রাক ঢাকায় ঢুকেছিল গরু নিয়ে, সেই ট্রাকগুলো ফিরতি পথে কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই সাধারণ মানুষদের তুলে নিয়ে যাচ্ছে। সেখানে যেমন আমরা নারী, পুরুষ এবং শিশুদেরও দেখেছি যে ট্রাকের উপরে উঠে তারা গন্তব্যের দিকে যাচ্ছে। অপরদিকে আমরা কিছু কিছু হাইওয়ে পুলিশকে দেখেছি, তারা যথেষ্ট চেষ্টা করছে যাতে এই যে চন্দ্রায় যাতে কোনো ধরনের যানজট না হয় সে বিষয়ে সতর্ক রয়েছেন পুলিশ। এবং এছাড়া অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা দিক নির্দেশনা দিয়েছেন যাত্রাপথে যাতে অন্যের খাবার থেকে শুরু করে পাশে যারা বসে থাকেন তাদের কারো কোনো ধরনের খাদ্য যাতে কেউ গ্রহণ না করেন এবং সচেতনভাবে বাড়ি পৌঁছান। দ্রুত তাড়াহুড়া করতে গিয়ে কোনো ঝুঁকিপূর্ণ যানবাহনের উপরে উঠে যাতে তারা ঝুঁকির মুখে না পাবেন সেই বিষয়গুলো সতর্ক থাকতে বলা হয়েছে। এখন পর্যন্ত চন্দ্রা এলাকায় পুরো এলাকা ঘুরে আমরা দেখেছি কোথাও কোনো যানজটের চিহ্ন নেই, সবাই নিরাপদেই বাড়ি ফিরছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের 26টি নদ নদীর পানি। সেই সাথে ডুবে যাচ্ছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও বাড়িঘর, বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এতে ভোগান্তিতে পড়ছে 6 লাখের বেশি মানুষ। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও প্লাবিত সুনামগঞ্জের বেশ কিছু এলাকা। এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা, চেলা, খাসিয়ামারা, মৌলা, ধুমখালি সহ 26টি নদ নদীর পানি। ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের লক্ষ্মীপুর, নোয়াপাড়া, সুলতানপুর, হাসানবাহার সহ 5টি গ্রাম। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি আমনের বীজতলা। ভোগান্তিতে পড়েছেন 2 লাখেরও বেশি মানুষ। এদিকে পানিতে তলিয়ে গেছে ছাতক, তাহিরপুর, জগন্নাথপুর, ধর্মপাশা সহ আরও 4 উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট। জগন্নাথপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি পানিবন্দী অর্ধশতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। এমনকি বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর ও শক্তিয়ার খোলা সড়ক ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ জেলা শহরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ। এতে ভোগান্তিতে পড়েছেন 5 উপজেলার 6 লাখ মানুষ। যদি এইভাবে বৃষ্টি হইতে থাকে আর পানি বাড়তে থাকে তো এই এলাকা বন্যায় একবারে বলতে গেলে ধ্বংস। বাড়িঘর নষ্ট হয়ে যাবে গিয়া, টাকার সমস্যা হইব, আতঙ্কাত আমরা আছি, অনেক বিপদ আছি। পানি অতিরিক্ত বাড়ার কারণে রাস্তাঘাট ভেঙে ফেলে আমাদের ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত। আমরা আইতে আইছি পানি ভেঙ্গিয়া, যানবাহন নাই, চিন্তা করতাম ঘর বাড়ি তলবে আছে। সকাল থেকে এ পর্যন্ত পানি বাড়তি আছে, পানি কোনো কমতি নেই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন চেরাপুঞ্জিতে বৃষ্টির কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কার কথা বলছেন কর্মকর্তারা। সুনামগঞ্জের উজানে যে চেরাপুঞ্জি মেঘলা রয়েছে, এখানে গত 24 ঘন্টায় 513 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে গতকালকের তুলনায় প্রায় আজকে 56 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
2022 সালের এই দিনে ঢলের পানিতে তলিয়ে যায় পুরো সুনামগঞ্জ। এতে পানিবন্দী হয়ে পড়েছিল 25 লাখের বেশি মানুষ। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় 50,000 ঘরবাড়ি। এখন সুনামগঞ্জ। এখন দুপুরে নিব আরো একটা বিরতি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পরিবার থেকে 1000 কিলোমিটার দূরে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। জামাতের সঙ্গে আদায় করেন ঈদের নামাজ। এদিকে হজের তৃতীয় দিনে মিনায় পশু কোরবানি করেন হাজিরা। জাহানারা ভুঁইয়ার রিপোর্ট। তৃতীয় দিনের মতো সৌদি আরবে চলছে হজের আনুষ্ঠানিকতা। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন শেষে 10 জিলহজ সূর্যোদয়ের পর হাজিদের গন্তব্য মিনায়। সেখানে ফিরে জামারায় বড় শয়তানকে 7টি পাথর মারেন হাজিরা। এ সময় বিশৃঙ্খলা এড়াতে মিনায় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এরপর পশু কোরবানি করে মাথা মুন্ডন করে এহরাম ছাড়েন মুসল্লিরা। হাজিদের পাশাপাশি গোটা সৌদি আরবের সবাই পালন করছেন পবিত্র ঈদুল আজহা। রাজধানী রিয়াদে স্থানীয় সময় সকাল 5:10 ধীরা জাতীয় মসজিদ, কিং আব্দুল আজিজ মসজিদ, কিং খালেদ মসজিদে একই সঙ্গে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় 5:53 মক্কার বাইতুল্লাহ প্রাঙ্গণে হয় ঈদের জামাত। সেখানে খুতবা পেশ করেন মসজিদুল হারামের ইমাম প্রফেসর ডক্টর শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরাও মক্কায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন। ঈদ মুবারক, সৌদি আরবিয়া, হিন্দি, পাকিস্তানি, সুদানি, কুল্লু নফর মুসলিম, ঈদ মুবারক। প্রবাসীদের জীবন এমন একটি জীবন যে জীবনে আজকে মা বাবা ছেলে সন্তান বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে প্রবাসের মাটিতে মরুভূমিতে আমাদের ঈদ কাটাতে হয়। সৌদি আরবের পাশাপাশি ঈদ উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ হয় সকাল 5:45। দুবাই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে লাখো মুসল্লি জড়ো হন। ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা দুবাই নগরী। সূর্য ওঠার আগেই দুবাই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুবাই ছাড়াও দেশটির আবুধাবি, শারজা, আজমান, রাস আল খাইমান, ফুজাইরা ও আল কোয়েন প্রদেশে আলাদা আলাদা সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোরবানি ও পশু জবাইয়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। সৌদি আরবের সাথে মিল রেখে কাতারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। স্থানীয় সময় ভোর 4:58 কাতারে 650টি ঈদগাহ ও মসজিদে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অভিবাসী ও স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশি যত প্রবাসী কাতারে বসবাস করছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। মধ্যপ্রাচ্য ছাড়াও ঈদ উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এই ছিল এখন দুপুরের আয়োজনে। তবে যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv।